নমস্কার। আবৃত্তিতে শ্রাবণী রায় বর্মন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের নিবেদন শুরু করছি। আজকের গল্পটি রুবায়াত মানে রুবি রায়কে নিয়ে লেখা। রুবায়াত পাগলাটে ধরনের মেয়ে। আমি সিগারেট খাই বলে ও ঘ্যান ঘ্যান করত। ধমকেছে কখনো কখনো রেগেছে, কখনো বা কান্নাকাটি করেছে আমাকে সিগারেট খাওয়া থেকে আটকাতে। কিন্তু আমি আর ওই নেশা ছাড়তে পারছিলাম না। একদিন ও আমার ঠোঁট থেকে ছো মেরে সিগারেটটা নিয়ে মুহূর্তেই দুটো টান দিয়ে ফেলল। আর কি, নাকে মুখে ধোঁয়া উঠে সে কি বাজে অবস্থা মেয়েটার। কাশতে কাশতে চোখ লাল হয়ে গিয়েছে। আমার তো তখন পিলে চমকে উঠেছে। ছোট্ট পুতুলের মতন মেয়েটা কেমন নাজেহাল অবস্থা। আমি ছুটে গিয়ে পানি এনে দিলাম, মাথায় হাত বুলিয়ে দিলাম। রুবায়াত পানি খেয়ে যেই না একটু ধীর স্থির হলো, সেই আমায় ধমকে উঠল বাচ্চা একটি কণ্ঠে, জাবেদ তুমি এগুলো খাও কিভাবে? মরে যাবে তো একদিন, বুকের ভেতর ধোঁয়া জমে জমে। আমি বললাম, বুকের ভিতর একটা রবিরাই জমে আছে, ধোঁয়া জমবে কোথায়? রুবা লাজুক হাসে আমার কথা শুনে। ওকে ভালোবেসে রুবিরাই বললেই ও হাসে। মেয়েটা আশ্চর্য রকমের মুগ্ধতা ছড়ায় সেই হাসিতে। এরপর সেই হাসি নিয়ে মেয়েটা আরেকবার চোখ রাঙিয়ে সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলেছিল। শাসিয়েছিল কত। আমি তখনও রুবার মাথায় স্নেহের হাত বুলিয়ে শুনছিলাম সবটা। রুবাকে বুঝতে দেইনি। ওর নাক মুখে ধোঁয়া উঠে যাওয়ার দৃশ্যটা আমার জান কেড়ে নিচ্ছিল। আর একটু হলেই রুবাকে আমি এরপর এটাও বুঝতে দেইনি যে আমি সিগারেট খাওয়া ঠিক সেই মুহূর্তেই ছেড়ে দিয়েছিলাম। আমার সবচেয়ে গুরুতর নেশাই সবচেয়ে ঘৃণিত করে ছেড়েছিলাম, কারণ ওই ধোঁয়া আমার রুবি রায়কে কষ্ট দিয়েছিল। এরপর এক জ্বরে পুড়ে যাওয়া দুপুরের কথা। আমি আমার মেঝের কোণায় ঘুমিয়ে আছি বেঘোরে। জ্বর তখন থার্মোমিটারের উচ্চতা ছুঁয়েছে। ঘুমের ঘোরেই খেয়াল করছি একটি ঠান্ডা হাত আমার মুখের উপর ছুটে বেড়াচ্ছে, কপালে ঠান্ডা কাপড়ের উপস্থিতি। আমি আধো চোখ মেলে তাকাতেই দেখি আমার ছোট্ট রুবি রায় ভীষণ যত্নে আমার কপালে জলপটি দিয়ে দিচ্ছে। চিন্তায় মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে আছে। ঘরের ছোট্ট জানালাটা দিয়ে মিহি উদাসীন বাতাস আমার পুরো ঘর জুড়ে একটু শীত শীত আবহাওয়া তৈরি করছিল। আমি জ্বরের ঘোরেই আর একটু গুটিয়ে যেতেই রুবা চারপাশ খুঁজতে শুরু করলো। আমার বিছানায় ওর কাঙ্ক্ষিত বস্তুটি না পেয়ে ও আমার বন্ধু সাদ্দামের বিছানা থেকে সাদ্দামের ভাঁজ করে রাখা কাঁথাটা এনে আমার গায়ে জড়িয়ে দিয়েছিল। বুঝেছিলাম ও আমার গুটিসুটি মারা দেখে বুঝে গিয়েছিল আমার শীত করছে। সেদিন দুপুর থেকে টানা সন্ধ্যা অবধি রুবা আমার পাশেই ছিল, কখনো বসে কখনো দাঁড়িয়ে জলপট্টি দিচ্ছিল, ওষুধ দিচ্ছিল, খাবার খাইয়ে দিচ্ছিল, গায়ের কাঁথা নড়লেই ঠিক করে দিচ্ছিল। আমার সেই প্রথম মনে হলো জ্বর আসা খুব শান্তির কিছু। আমি রুবাকে সেদিনও বলিনি। রুবার যত্ন ঠিক মা মা ধরনের। আমার জ্বর এমন যত্ন পেয়ে লোভী হয়ে গিয়েছিল। এর পরের মাসেই রুবা আমাকে একটি টিয়ে রঙের নকশি কাঁথা দিয়েছিল। শহুরে আদরে মেয়ের অপরিপক্ক হাতের নকশি কাঁথাটির এবড়ো থেবড়ো কারুকাজ আমার জীবনের দেখা সবচেয়ে ভালোবাসার জিনিস ছিল। সেটাও আমার ছোট্ট রুবি রায় জানেনি কখনো। আমার জন্মদিন রুবার সবচেয়ে প্রিয় দিন ছিল। সেদিনও ও শাড়ি পরত।
রিক্সা করে পুরো শহর আমাকে নিয়ে চক্কর দিত। আমি তখন বেকার যুবক। এত টাকা আমার ছিল না। রুবা লুকিয়ে আমার মানিব্যাগে টাকা রেখে দিত। কি খাবে জিজ্ঞেস করলেই আমার রুবি রায় বলতো 10 টাকার ঝালমুড়ি খাবো। অথচ আমি জানতাম রুবার বাবার মোটা মাইনেতে কখনো ওরা ঝালমুড়ির মতো খাবারের দিকে ফিরেও তাকায় না। অথচ আমার সাথে প্রেম করাকালীন রুবার যেন ঝালমুড়ি একমাত্র প্রিয় খাবার ছিল। আমার ছোট্ট রুবি রায় আমাকে সব বলতো। ওর সারাদিনের অকারণ বকবক, ওর মন খারাপের কথা, ওর আনন্দের কথা আমি চুপ করে শুনতাম। রুবা তখন সন্দিহান হয়ে শোধাতো, এই জাভেদ, শুনছো তো আমার কথা? আমি মাথা নাড়িয়ে সম্মতি দিতেই রুবা আবার বলতো, আরম্ভ করতো বলতে। রুবা এটাও জানেনি আমি ওর কথা কখনোই শুনিনি তেমন। আমি কেবল ওকে দেখেছি, দু চোখ ভরে দেখেছি, আর ভেবেছি একটা মেয়ে এত মিষ্টি হয় কিভাবে, একটা মানুষ এতটা মুগ্ধতা ছড়ায় কিভাবে। রুবার আমার গল্পগুলো সুন্দরই ছিল, চড়ুই পাখির সংসারের মতন সুন্দর গল্প। কিন্তু এক আশ্বিনের অকালের ঝড়ে সে গল্পরা বেনামে ঠিকানায় উড়ে গেল। রুবার বিয়ে হয়ে গেল থাইল্যান্ডে থাকা যোগ্য পাত্রের সাথে। রুবার সে কি কান্না! ও বিয়ে করবে না আমাকে ছাড়া। কিন্তু ওর বাবার জন্য বিয়েটা করতে হলো। ওর বাবা আবার বেকারের হাতে মেয়ে দিতে নারাজ। তার নাকি সমাজে মুখ থাকবে না। আমার ছোট্ট রুবি রায়ের সে কি কান্না! বাচ্চা মুখটায় কি এক বৈরাগ্য নেমে এলো। ওর বড়লোক বাবা কিন্তু বুঝলো না আমার রুবি কেমন মূর্ছা গেল। আমার পিঠে এখন ওর বাবার দেয়া ক্ষতের কালশিটে দাগ পড়ে আছে, অথচ আমার রুবি নেই আমার সাথে। রুবা এখন থাইল্যান্ডে থাকে। রুবার মেয়েটা দেখতে কি সুন্দর হয়েছে, সে আমার ছোট্ট রুবি রায়ের মতন লাগে। একদিন রুবার সাথে দেখা হয়েছিল বনানীর পথে। আমি ডাকলাম রুবি রায় বলে, কিন্তু রুবা আমায় ডাকলো না। চোরা চোখে একবার তাকিয়ে বলল কেবল, আমি কি আপনাকে চিনি? আমি তখন রুবার পাশে থাকার তার বড়লোক স্বামীকে দেখলাম। বুঝলাম রুবা কেন আমাকে বুকের মাঝে লুকিয়েও ভুলে গিয়েছে এতটা। রুবাকে জবাব দিলাম, না, চেনেন না আমাকে। রুবা চলে গেল। যাওয়ার আগে একবারও তাকালো না। কেন তাকালো না? অভিমান জমে জমে কি জমে গিয়েছে ভেতরে ভেতরে। রুবার স্বামী কেমন টেনে টেনে নিয়ে যাচ্ছিল রুবাকে। আমার ছোট্ট রুবি রায়ের হাতটায় নিশ্চয়ই ব্যথা হচ্ছিল, কিন্তু ও টু শব্দটাও করলো না। আমার না, রুবার বাবাকে এই দৃশ্যটা দেখিয়ে খুব বলতে ইচ্ছে হচ্ছিল, রুবি রায়কে অট্টালিকা দিতে না পারলেও এমন বিষে ভরা যন্ত্রণা আমি দিতাম না। কিন্তু সব কথা যে এক জীবনে বলা হয় না সবাইকে। আমি সেই ম্যাচেই থাকি। ছেড়ে যায়নি এই রুমটা। রুবার পায়ের চিহ্ন লুকিয়ে আছে এখানে। রুবার গায়ের গন্ধটাও যে আছে এখানেই। আমার জ্বর এলে এখন আর রুবা আসে না, কিন্তু ওর স্মৃতিগুলো তো থাকে পাশেই। এই ঘরটা আমার আর রুবার কত চিন্তা কল্পনার সাক্ষী। বিয়ের পর আমাদের মেয়ের নাম কি হবে এই ঘরটা জানে। রুবাকে হারিয়ে কেমন করে কেঁদেছিলাম সেটাও এই দেয়ালগুলো জানে। আচ্ছা, রুবার এইসব গল্পের কথা কি মনে আছে? রুবাকে বলা হয়নি। একটা গান আজকাল আমার ভীষণ প্রিয়। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।
আজকের এই অনবদ্য সুন্দর গল্পটি কলমিতে মম সাহা, পাঠে শ্রাবণী রায় বর্মন। এমনই সুন্দর সুন্দর গল্প শুনতে আবৃত্তিতে শ্রাবণী রায় বর্মন চ্যানেলটির সঙ্গেই থাকুন। গল্পটি শুনে কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানান। আবারও ধন্যবাদ দিয়ে আজকের এই নিবেদন শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।